ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা এসএসসির হিস্ট্রি ক্লাস করছি। আমরা ফার্স্ট ইউনিট শেষের পথে। আপনারা যারা রেগুলার ভিডিও দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, যারা বেল আইকন টিপে রেখেছেন, তো তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমরা সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ জৈন ধর্ম, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করেছি। ভিডিও আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। আজকে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে পড়ব এবং কালকে পাল এবং সেন রাজবংশ সম্পর্কে পড়াশোনা করব, এবং এটি করলে আমাদের ফার্স্ট যে ইউনিট সেটি কভার হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট ইউনিট কভার হয়ে যাওয়ার পরে আমরা যেটি করব, ব্ল্যাক বোর্ড সিরিজ শুরু করব। ব্ল্যাক বোর্ড সিরিজ, ওকে। ব্ল্যাক বোর্ড সিরিজ অর্থাৎ আপনারা এই মক টেস্টগুলো দেখলেই নিজেরা ক্লাসরুমে গিয়ে ব্ল্যাক বোর্ডে চক ডাস্টার নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো অবশ্যই আমরা মক টেস্ট শুরু করব। 200টি করে প্রশ্ন আলোচনা করা হবে এবং ফার্স্ট ইউনিটের ওপর প্রথম পার্টটি নির্মিত হবে, এবং এই ক্লাসটিও খুব তাড়াতাড়ি আপলোড হবে। যারা চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তারা নিশ্চয়ই নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা সংযুক্ত নেই অবশ্যই সার্থক ইতিহাস পাঠ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের জন্য আরেকটি ইনফরমেশন যেটা বলে রাখি, সেটা হচ্ছে আমরা টেলিগ্রামে প্রত্যেকটা ক্লাসের পিডিএফগুলো আপলোড করে থাকি। তো যারা টেলিগ্রামে সংযুক্ত নেন, সার্থক ইতিহাস পাঠ এই টেলিগ্রামে যারা সংযুক্ত নেই তারা অবশ্যই সংযুক্ত হয়ে থাকবেন। সেখান থেকে আপনারা পিডিএফগুলোও অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি একটু লেন্দি হবে এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, গুপ্ত সাম্রাজ্য, যেখান থেকে আমরা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পারি। ওকে, তো শুরু করা যাক ক্লাসটি। ওকে, তো আমরা শুরু করছি গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আলোচনা, যেটি আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে পড়লে প্রথমেই আমাদের যেটি অবশ্যই মাথায় রাখা দরকার, সময়কাল কতটা। মোটামুটিভাবে সময়কাল 320 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, 320 খ্রিস্টাব্দে শ্রীগুপ্তের হাত ধরে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় অনেকেই মনে করেন। এবার শ্রীগুপ্ত নাকি অন্য কেউ, মানে এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। প্রতিষ্ঠাতা যদি অপশনে শ্রীগুপ্ত থাকে তাহলে শ্রীগুপ্তই করবেন। ওকে, আচ্ছা। এরপরে মূল প্রতিষ্ঠাতা হিসাবে আমরা বেসিক্যালি যাকে দেখতে পাই তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, রাজধানী কোথায় ছিল গুপ্ত সাম্রাজ্যের? রাজধানী অবশ্যই পাটলিপুত্র, পরে প্রয়াগ হচ্ছে। এবং প্রধান যারা সম্রাট ছিলেন, কারা ছিলেন, সেই জায়গাটি আমরা পরবর্তীকালেও আলোচনা করছি। তো আপনারা ক্লাসটির সাথে থাকুন অবশ্যই। আচ্ছা, প্রশাসনের ক্ষেত্রে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, প্রশাসন মৌর্য সাম্রাজ্যের মতনই দুটো ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে প্রাদেশিক প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের কারা ছিলেন? প্রাদেশিক প্রশাসনকে ভুক্তি, বিষয় ইত্যাদি ভাবে ভাগ করা হচ্ছে। তো সেই ভাগগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী যে অংশ সেখানে আলোচনা করব। অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রে অবশ্যই কৃষিভিত্তিক অর্থনীতি ভারতবর্ষে, তো কৃষি মূল অর্থনীতির সোর্স। আর স্বর্ণ মুদ্রার ক্ষেত্রে আমরা দিনারের প্রচলন দেখতে পাচ্ছি। ধর্মের ক্ষেত্রে আমরা গুপ্তযুগকে অনেকেই ক্লাসিক্যাল এজ, গুপ্তযুগকে অনেকেই গোল্ডেন এজ অর্থাৎ ধ্রুপদী যুগ বা স্বর্ণ যুগ বলে থাকেন। কেন বলে থাকেন? কারণ এই সময়কালে হিন্দু ধর্মের গ্রোথ হয়, লিটারেচার, আর্ট, আর্কিটেকচার, মানে সমস্ত ক্ষেত্রেই একটা ডেভেলপমেন্ট দেখা যায়। এই কারণে এই সময়কালটাকে স্বর্ণ যুগ বলা হয়, যদিও সেটা নিয়েও বিতর্ক আছে। তো আমরা সেই বিতর্কে না গিয়ে মোটামুটিভাবে যদি প্রশ্ন আসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়, তাহলে অবশ্যই মাথায় রাখবেন গুপ্ত যুগ। ওকে, আচ্ছা। এইবার আমরা যে অংশটিকে দেখব সেটা হচ্ছে শিল্পকলা। শিল্পকলার ক্ষেত্রে আমরা যদি দেখি, শিল্পকলার ক্ষেত্রে আমরা গুপ্ত যুগের বেশ কয়েকটি ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি ডেভেলপমেন্ট মানে কি, আমরা এই সময়কালেই মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি গান্ধার শিল্পের ডেভেলপমেন্ট। ওকে, এই সময়কালেই আমরা মোটামুটি মথুরা শিল্পের যে ডেভেলপমেন্ট সেটা দেখতে পাচ্ছি। এই সময়কালের সাহিত্য রচনার ক্ষেত্রেও আমরা বেশ কয়েকটি নাম আমরা লক্ষ্য করতে পারি। তার মধ্যে অবশ্যই কালিদাসের কথা আসছে। কালিদাসের বিভিন্ন গ্রন্থ, সেগুলোর নাম মনে রাখতে হবে। মেঘদূতম, অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, ওকে, কুমার সম্ভবম, এই নামগুলি অবশ্যই মাথায় রাখবেন, কারণ প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। ওকে, আচ্ছা। বিজ্ঞানের দিক থেকেও ডেভেলপমেন্ট হচ্ছে। আর্যভট্ট গণিত জ্যোতির্বিদ্যা চরক সুশ্রুত
এই সময়কালেরই মোটামুটি মানুষ। বরাহমিহির তিনিও জ্যোতির্বিদ্যার সাথে যুক্ত ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল বড় ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। ওকে, তো এই সময়কালে মোটামুটি সাহিত্য, বিজ্ঞান, শিক্ষা, শিল্প, সংস্কৃতি সব ক্ষেত্রেই একটা ডেভেলপমেন্ট দেখা যায়, যে কারণে এই সময়কালটাকে ধ্রুপদী যুগ বলা হচ্ছে। ওকে, আচ্ছা, কেন পতন হয়েছে? অনেকে অনেক রকম কারণ বলেছেন। কেউ বলছেন হুন আক্রমণ, কেউ বলছেন ইন্টারনাল যে কনফ্লিক্ট বা অন্তর্দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ যে বিদ্রোহ, সেই কারণে পতন হয়েছে। আবার কেউ বলছেন যে দুর্বল উত্তরাধিকারীর জন্য পতন হয়েছে। ওকে, দুর্বল উত্তরাধিকারী এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কারণ কেউ কেউ মনে করছেন যে এই গুপ্ত সাম্রাজ্য পতনের ক্ষেত্রে একটা পর্বের পরবর্তীকালে আমরা যারা শাসক হিসাবে যাদেরকে দেখতে পাচ্ছি, তারা অনেকটাই দুর্বল ছিলেন। ওকে, বিশেষ করে কুমারগুপ্তা, তার পরবর্তীকালে যে শাসক স্কন্দগুপ্ত, তারপরে যারা শাসক তারা কিন্তু খুবই দুর্বল। ওকে, আচ্ছা, রাজনীতির চরিত্র যদি আমরা দেখার চেষ্টা করি, যিনি রাজা তিনি যে উপাধিগুলো নিচ্ছেন সেগুলি হচ্ছে সম্রাট, চক্রবর্তী, মহারাজাধিরাজ, রাজাধিরাজ, এই ধরনের উপাধিগুলো তারা গ্রহণ করছেন। তো সম্রাটের একটা বিশাল বড় রোল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইবার এই সাম্রাজ্যকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে, তাই তো? সাম্রাজ্যের আবার ভাগ আমরা যদি দেখি, সাম্রাজ্যকে মোটামুটি ভাবে প্রান্ত বলে একটি অংশে ভাগ করা হয়েছে। প্রান্ত, ওকে, প্রান্তকে দেশ বলা হচ্ছে, কখনো ভুক্তি বলা হচ্ছে, কখনো অবধি বলা হচ্ছে। এই প্রান্তকে আবার জেলাতে ভাগ করা হচ্ছে। জেলাকে গুপ্ত সময়কালে বলা হচ্ছে বিষয়। ওকে, জেলাকে আবার বিথি বলে একটি জায়গায় ভাগ করা হচ্ছে, তারপরে গ্রাম, এই ভাগগুলো আমরা পাচ্ছি। তো যেটা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে প্রান্তকে কি বলা হচ্ছে, দেশ বা ভুক্তি, আর জেলাকে কি বলা হচ্ছে, বিষয় বলা হচ্ছে। এই দুটো অংশ অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো উপাধিগুলো আমি বললাম, পরমেশ্বর, মহারাজাধিরাজ, পরম ভট্টারাজ, একরাট, ইত্যাদি ইত্যাদি উপাধি। আচ্ছা, কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের কথা আমি এই প্রসঙ্গে বলে দিই, যেটি এখানে নেই। যেমন মহাবলাধিকৃত তিনি কি করতেন? সেনাপতি, তাকে মহাবলাধিকৃত বলা হচ্ছে। বল থেকে সেনা, সৈনিক। ওকে, সন্ধি বিগ্রহী মানে যিনি যুদ্ধ এবং সন্ধির সাথে যুক্ত ছিলেন। দণ্ডনায়ক, দণ্ডনায়ক মানে যিনি বিচার করতেন। ওকে, খাদ্য পটাক্ষধ্যক্ষ, যিনি রাজকীয় যে ভোজনালয় বা রাজার যে খাওয়ার যে দপ্তর যিনি দেখতেন, তাকে বলা হচ্ছে খাদ্য পটাধ্যক্ষ বা খাদ্য পাকিক, বিভিন্ন নামে নামাঙ্কিত করা হচ্ছে। ওকে, এইবার সীমান্ত বা প্রান্ত, আমি যেটাকে বললাম, প্রান্তকে কি বলা হচ্ছে, দেশ, ভুক্তি ইত্যাদি বলা হচ্ছে। প্রান্তের প্রধানকে কি বলা হচ্ছে? প্রান্তের প্রধানকে বলা হচ্ছে গোপ্তা। ঠিক আছে, গোপ্তা, গয়কার পয়তয়াকার, গোপ্তা। এটিও একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ যে কোনো কিছু প্রশ্ন আসতে পারে, আপনাদের প্রিপারেশনটাকে স্ট্রং করতে হবে। ওকে, আচ্ছা, জেলাকে কি বলা হলো? বিষয় বলা হলো। ওকে, আবার এই জেলা কি আমরা যদি মৌর্য সময়কালে দেখি, মৌর্য সময়কালে জেলাকে বলা হচ্ছে আহার। ওকে, গুপ্ত সময়কালে বলা হচ্ছে বিষয়, মৌর্য সময়কালে বলা হচ্ছে আহার। এই দুটো একটু মাথায় রাখার চেষ্টা করো। এবং যে জেলা তার প্রধান ছিলেন বিষয়পতি, যেহেতু বিষয় বলা হচ্ছে, হেডকে বলা হচ্ছে বিষয়পতি। আচ্ছা, বাণিজ্যের ক্ষেত্রেও আমরা বিশাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আমরা দক্ষিণ ভারত, দক্ষিণ এশিয়া, শ্রীলঙ্কা ইত্যাদির সাথে বাণিজ্যিক সম্পর্ক দেখতে পাচ্ছি। এই কারণে বেশ কিছু গিল্ড তৈরি হচ্ছে এই সময়কালে। হ্যাঁ, গিল্ডগুলোর নাম অনেক সময় পরীক্ষায় আসে। তো আমাদের গিল্ডগুলোর কিছু ক্ষেত্রে নাম এবং তাদের যে প্রধান কারা ছিল, নামগুলো একটু যদি মাথায় রাখা যায়। যেমন শ্রেণী প্রধান, গিল্ডগুলোকে অনেক সময় শ্রেণী বলা হচ্ছে বা সংগঠনকে শ্রেণী বলা হচ্ছে। তার প্রধানকে বলা হচ্ছে নগর শ্রেষ্ঠী। স্বার্থবাহ মানে ব্যবসায়ীদের প্রধান। প্রথম কুলি মানে যিনি প্রধান শিল্পী। তো এই জায়গাটি আমাদের একটু মাথায় রাখতে পারলে ভালো হয়। ওকে, আচ্ছা, এরপরে আমি যে জায়গাটি বলার চেষ্টা করবো সেটা হচ্ছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বলেছি দণ্ডনায়ক, তিনি বিচার ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, সৈন্যর ক্ষেত্রে যিনি প্রধান ছিলেন তার নাম মহাবলাধিকৃত। ওকে, এবার এই মহাবলাধিকৃত আবার তিনটে পার্ট ছিল, মানে হাতি বাহিনীর বা হস্তি বাহিনীর প্রধানকে বলা হচ্ছে মহাপিলুপতি, ঘোড়ার বাহিনীর প্রধানকে বলা হচ্ছে ভট্টাশ্বপতি,
আর সৈন্যদের উপকরণ ব্যবস্থা যিনি দেখতেন তাকে বলা হচ্ছে রণভাণ্ডাগারিক। ওকে, বা রণভাণ্ডারিক। ওকে, এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন বা করো, কারণ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আমরা এই প্রশাসনের যে জায়গাটি সেটি মোটামুটি ভাবে একটু বলার চেষ্টা করলাম। এরপরে আমি যে জায়গাটি আসবো, শিল্প সংস্কৃতি সম্পর্কে আমি অনেকগুলো জায়গায় বলেছি অলরেডি। এরপরে আমি আর একটু ডিটেলসে বলে দিচ্ছি, এক্ষেত্রে যেটি মাথায় রাখার চেষ্টা করতে হবে, অজন্তা ইলোরার যে গুহার চিত্র, তার ডেভেলপমেন্ট আমরা এই সময়কালই দেখতে পাচ্ছি। দেওঘরের যে দশাবতার মন্দির, তারপর দিল্লিতে যে লৌহ স্তম্ভ পাওয়া যাচ্ছে, সেটি মোটামুটিভাবে এই গুপ্ত সময়কালের। ওকে, আচ্ছা, সারনাথের বুদ্ধ ধর্ম, বিষ্ণু শিব মানে বৌদ্ধ, জৈন এবং হিন্দু তিনটে ধর্মেরই কিন্তু প্রভাব বা বিস্তার এই সময়কালে দেখা যাচ্ছে, যে কারণে এটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল এজ। ওকে, অজন্তার গুহাচিত্র দেখা যাচ্ছে এই সময়কালেই। কালিদাসের বিভিন্ন রচনা আসছে। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস তিনি লিখছেন। আর্যভট্ট গণিত সম্পর্কে বই লিখছেন। শূন্যের ধারণা ইত্যাদি ধারণাগুলো আমরা এই গুপ্ত সময়কালেই পাচ্ছি। তো মোটামুটি সায়েন্স, লিটারেচার, আর্ট, আর্কিটেকচার, প্রত্যেকটা ক্ষেত্রে ট্রেড, প্রত্যেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যায়। যে কারণে এটাকে বলা হয় ক্লাসিক্যাল এজ। ওকে, আচ্ছা, প্রশাসন সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করলাম। তাও এখানে যে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, জেলাগুলোকে বিষয়, প্রদেশকে বলা হচ্ছে ভুক্তি, গ্রামের প্রধানকে বলা হচ্ছে গ্রামিক, শহরে নগর শ্রেষ্ঠী, স্বর্ণ মুদ্রা হিসেবে আমরা যাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিনা। ওকে, আচ্ছা, রাজা কারা ছিলেন? প্রথম রাজা হিসেবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে শ্রীগুপ্তকে। ওকে, যদিও শ্রীগুপ্তের সময়কাল আমরা দেখতে পাচ্ছি আহ, চন্দ্রগুপ্ত প্রথমের যে সময়কাল 320 খ্রিস্টাব্দ, সেই সময়টা কি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময়কাল বলা হয়, কিন্তু গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা রূপে অনেকেই শ্রীগুপ্তকে বলছেন। ওকে, তো এই জায়গাটা কনফিউশন আছে। যদি আপনাদের অপশন আসে শ্রীগুপ্ত, তাহলে শ্রীগুপ্ত করবেন, না হলে প্রথম চন্দ্রগুপ্ত করবেন। ওকে, অনেকে ঘটোৎকচ গুপ্তকে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বলে থাকেন। তো আমি নামগুলো বলে রাখলাম, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথম চন্দ্রগুপ্ত খুব ইম্পর্টেন্ট রাজা, 320 থেকে 335 খ্রিস্টাব্দ তার শাসনকালের সময়কাল। এই শাসনকালে যে সময়কাল এটা বিতর্কিত। ওকে, এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলেন, এইটাই এক্স্যাক্ট এটা ভেবে নেওয়ার দরকার নেই। মোটামুটি 320-তে তার সূত্রপাত এবং 320-কে গুপ্তাব্দ বলা হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। 58 অব্দকে যেমন বলা হচ্ছে কি বিক্রমাদ্য। ওকে, তারপরে 78 খ্রিস্টাব্দকে বলা হচ্ছে শকাব্দ। এই যে জায়গাটি একটু খেয়াল রাখলে আমাদের জন্য ভালো হবে। ওকে, আচ্ছা, তো চন্দ্রগুপ্ত প্রথমের সময়কাল এটা বিতর্ক আছে, আমাদের এক্স্যাক্টলি মনে রাখার দরকার নেই, কিন্তু মনে রাখতে হবে চন্দ্রগুপ্ত হচ্ছে প্রথম একদম সর্বভারতীয় রাজা যিনি মহারাজাধিরাজ উপাধি নিচ্ছেন, এবং প্রথম গুপ্ত শাসক হিসাবে আমরা তাকেই দেখতে পাচ্ছি। তিনিই পাটলিপুত্রকে রাজধানী করছেন, এবং মোটামুটিভাবে তিনি অনেকগুলো জায়গাও দখল করছেন। কুমার দেবীর সাথে তার বিয়ে হচ্ছে, এবং লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সাথে বিয়ে উপলক্ষে তিনি একটা মুদ্রা চালু করছেন, যেটাকে চন্দ্রগুপ্ত কুমারদেবী কয়েন বলা হচ্ছে। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত কুমারদেবী যে কয়েন, এটাও ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্নে বা পরীক্ষায় আছে। এবং কুমারদেবী হচ্ছে লিচ্ছবি দৌহিত্র। আচ্ছা, এরপরে যিনি সিংহাসনে বসছেন সমুদ্রগুপ্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোটামুটিভাবে 335 থেকে 380, কোথাও 350 থেকে 375 ইত্যাদি ইত্যাদি সময় দেওয়া হয়। তো সময়টা ইম্পর্টেন্ট নয়, দীর্ঘকাল তিনি শাসন করছেন। তাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়, এবং তার সময়কালে অনেক রাজ্য জয় হচ্ছে, এবং তিনি সর্বভারতীয় ক্ষেত্রে একটা বিশাল বড় প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। সেই কারণে তাকে বিভিন্ন উপাধি দেওয়া হচ্ছে। যেমন প্রয়াগ প্রশস্তি, তাকে বলা হচ্ছে ধর্ম প্রাচীর বন্ধ, ধরণী বন্ধ, বা পৃথিব্যাম প্রতিরোধ, মানে যাকে কেউ প্রতিরোধ করতে পারে না। কবিরাজ, কবিদের সম্রাট। লিচ্ছবি দহিত্র তাকে বলা হচ্ছে। ওকে, তো এই যে সর্বরাজচ্ছেতা, রাজাধিরাজ, বিভিন্ন উপাধি দেওয়া হচ্ছে, কারণ তিনি মোটামুটিভাবে একটা সর্বভারতীয় যে সাম্রাজ্য বিস্তারের যে ব্যাপার, সেটা তিনি কিন্তু করছেন। ওকে, এবং তার সময়কালে বেশ কিছু জায়গা দখল হচ্ছে, সকলেই সেই জায়গাগুলি জানেন। তাও একবার বলে রাখা ভালো, এবং খুব ইম্পর্টেন্ট যে অংশটি সেটা হচ্ছে যে তিনি কোথাকার কোন রাজাদের পরাজয় করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো দক্ষিণ ভারতে তিনি 12 জন রাজাকে পরাজিত করেছিলেন।
ওকে, এটা হয়তো অনেকেই জানেন। দক্ষিণ ভারতে পরাজয়, 12 জন রাজাকে তিনি পরাজয় করছেন, এবং আর্যবর্ত বা উত্তর ভারত, সেখানেও তিনি 9 জন রাজাকে পরাজিত করছেন। ওকে, তো এই নামগুলো একটু ইম্পর্টেন্ট, আমি নামগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, একটু পরে, যেগুলো আপনাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট। হয়তো এখানে আমি ডিটেলস দিইনি, কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। হুম। আচ্ছা, এর পরের শাসক হিসেবে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রগুপ্ত দ্বিতীয়, যাকে বিক্রমাদিত্য বলা হচ্ছে। এই সময়কালে আমরা নবরত্নকে পাচ্ছি, 9 জুয়েলস, ঠিক আছে, যার মধ্যে কালিদাস, আর্যভট্ট ইত্যাদিরা ছিলেন। তারপরে কুমারগুপ্ত প্রথম, যিনি হুন আক্রমণ প্রতিরোধ করছেন। ওকে, এরপরে আমরা পাচ্ছি স্কন্দগুপ্ত, যিনি হুনদের বিরুদ্ধে জয়লাভ করছেন এবং সাম্রাজ্যকে স্টেবিলিটি দিচ্ছেন। তার পরবর্তীকালে যারা শাসক ছিলেন তারা অপেক্ষাকৃতভাবে দুর্বল ছিল, এবং আস্তে আস্তে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটছে এবং আদি মধ্যযুগে শুরু হচ্ছে। বিভিন্ন প্রান্তে বিভিন্ন শাসকদের উত্থান হচ্ছে, এবং আস্তে আস্তে আহ, মোহাম্মদ ঘুরি বা মাহমুদের আক্রমণ এবং ইসলামিক যে রুল বা সুলতানের যে পিরিয়ড সেটি শুরু হচ্ছে। ওকে, তো এই মোটামুটি ইতিহাস। আচ্ছা, সমুদ্রগুপ্ত সম্পর্কে একটু ডিটেলস পড়া দরকার, কারণ সমুদ্রগুপ্ত থেকে প্রশ্ন পাবেনই। তো চন্দ্রগুপ্তের পিতা চন্দ্রগুপ্ত প্রথম, মা কুমারা দেবী, লিচ্ছবি রাজকন্যা। সময়কাল বিতর্ক আছে, তাও মোটামুটি ভাবে 335 থেকে 380। উপাধিগুলো বলেছি, পরাক্রম বা পরক্রমাঙ্ক। ওকে, এই উপাধিটা প্রয়াগ প্রশস্তিতে আছে। দহিত্র, পরম ভট্টারক, ধর্ম প্রাচীর বন্ধ ইত্যাদি উপাধিগুলো মোটামুটি ভাবে প্রয়াগ প্রশস্তিতে আছে, ঠিক আছে, যেটা আপনাদের একটু মাথায় রাখলে ভালো। ওকে, আচ্ছা, এরপরে যে জায়গাটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না, সমুদ্রগুপ্ত সম্পর্কে যে জায়গাটি আমরা পাচ্ছি, সমুদ্রগুপ্তের সময়ে সভাকবি কে ছিলেন, ঠিক আছে, এবং তিনি কি প্রশস্তি লিখছেন সকলেই জানেন, এলাহাবাদ প্রশস্তি, হরিসেন। সেখান থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে অনেক বিস্তারিত বর্ণনা পাই, যেটাও আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। হুম। এরপরে আমরা যে অংশটি দেখার একটু চেষ্টা করব সেটি হচ্ছে আহ, উত্তর ভারতে তিনি 9টি রাজাকে পরাজিত করেছিলেন, ঠিক আছে। আর্যবর্তে তিনি 9টি রাজাকে পরাজিত করছেন, যে জায়গাটি একটু ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় মাঝে মাঝেই প্রশ্ন আসে। তো অবশ্যই অহোম বা আসামের যে অঞ্চল, কনৌজ, মথুরা, ঠিক আছে, অচ্যুত, নাগসেন, কৌতলকুচ, এই রাজাদেরকে তিনি পরাজিত করছেন, যে জায়গাটি আপনাদের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এক্স্যাক্টলি ফ্যাক্টগুলো বলে দিচ্ছি, একটু মনে রাখবেন। আচ্ছা, ফ্যাক্টসগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তিনি উত্তর ভারতের যে রাজাদের পরাজিত করেছিলেন, সেই রাজাদের তালিকার মধ্যে অবশ্যই প্রথমেই যিনি আসছেন তিনি হচ্ছেন রুদ্রদেব, শক বংশের রাজা, তৃতীয় রুদ্রসেন অনেকে মনে করেন। আচ্ছা, তারপরে উত্তরপ্রদেশে মত্তিল বলে একটি শাসক, তাকে তিনি পরাজিত করছেন। উত্তরবঙ্গে নাগদত্ত বলে একজনকে পরাজিত করছেন। বাঁকুড়ার চন্দ্রবর্মাকে পরাজিত করছেন। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে গণপতি নাথ, তাকে পরাজিত করছেন। নাগসেন বলে একজন রাজাকে পরাজিত করছেন। অহিচ্ছত্রের বা উত্তরপ্রদেশের অচ্যুত বলে একজনকে পরাজিত করছেন। নাগবংশের রাজা নন্দীকে পরাজিত করছেন, এবং আরেকজন নাগবংশের রাজা বলবর্মনকে পরাজিত করছেন। তো মোটামুটি ভাবে তিনি উত্তর ভারতের বা আর্যাবর্তের বেশ কয়েকটি রাজাকে পরাজিত করেছেন। এলাহাবাদ প্রশস্তি অনুযায়ী যে নামগুলো পাচ্ছি, রুদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবর্ম, গণপতি নাগ, নাগসেন, অচ্যুত, নন্দী এবং বলবর্মন। ওকে, খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্ট, যেটা আপনাদের পরীক্ষার জন্য মনে রাখতেই হবে। এবং দক্ষিণবঙ্গে তিনি, সরি, দক্ষিণ ভারতে তিনি 12টি রাজ্য জয় করছেন, এবং এই 12টি জয় করার পরে তিনি কি করছেন, একটা নীতি নিচ্ছেন, যেটাকে বলা হয় গ্রহণামক্ষ অনুগ্রহ নীতি বা গ্রহণামক্ষণ অনুগ্রহ নীতি। মানে তিনি এই জায়গাগুলো ক্যাপচার করছেন, তারপরে আবার তাদেরকে রুল করার জন্য ছেড়ে দিচ্ছেন, কিন্তু ট্যাক্সেশন এর ব্যাপারটা আনছেন, মানে আমাকে কর দেবে, কিন্তু তোমরা তোমাদের মতো স্বাধীন মানে শাসন করতে পারবে। তো কিন্তু তিনি যে 12টা রাজ্য জয় করেছিলেন, সেই 12টা রাজ্যের নাম আমাদের মাথায় রাখতে হবে। ওকে, কারণ পরীক্ষায় মাঝে মাঝেই প্রশ্ন আসে। তো যেটি মাথায় রাখতে হবে সেটা কি না, কোশলের মহেন্দ্র, ইম্পর্টেন্ট, কোশলের মহেন্দ্র, মহাকান্তরের ব্রাহ্মরাজ,
কৌরলের মন্টরাজ, পৃষ্ঠপুরের মহেন্দ্রগিরি, কট্টুরের স্বামীদত্ত, এরণ্ডপল্লীর দমন, কাঞ্চীর বিষ্ণুগোপ, অভিমুক্তের নীলরাজ, বেঙ্গির হস্তিবর্মন, পালক্যের উগ্রসেন এবং কুস্থলপুরের ধনঞ্জয়। ওকে, তো এই নামগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতেই হবে। ওকে, কারণ প্রশ্ন আসে এবং প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আরেকবার বলে দিচ্ছি: কৌশলের মহেন্দ্র, মহাকান্তারের ব্যঘ্ররাজ, কৌরলের মন্টরাজ, বিষ্ণুপুরের মহেন্দ্রগিরি, কট্টুরের স্বামীদত্ত, এরণ্ডপল্লীর দমন, কাঞ্চীর বিষ্ণুগোপ, অভিমুক্তের নীলরাজ, বেঙ্গির হস্তিবর্মন, ঠিক আছে, পলক্কর উগ্রসেন বা পালক্যের উগ্রসেন, দেবরাষ্ট্রের কুবের, কুস্থলপুরের ধনঞ্জয়। ওকে, তো এই 12টি টোটাল দক্ষিণ ভারতের রাজ্য যেগুলোকে তিনি জয় করছেন এবং গ্রহণামক্ষ অনুগ্রহ নীতি অনুযায়ী সেই রাজ্যগুলি গ্রাস না করে তাদের অনুগ্রহ করে মুক্তি দিচ্ছেন এবং তাদের এলাকায় আবার নতুন করে পুনঃস্থাপিত করছেন। তো এটা ইম্পর্টেন্ট। এরপরেও তিনি আরও জয় করছেন, সীমান্ত রাজ্য জয় করছেন, যেমন মালব, যৌধেয়, বিভিন্ন উপজাতির যে অঞ্চল, খাস, আভি, এই অঞ্চলগুলো তিনি জয় করছেন। ঠিক আছে, নেপাল, সমতট, ডবাক, কামরূপ এগুলো জয় করছেন। আটবিক রাজ্য জয় করছেন। আটবিক রাজ্য বলতে তিনি মোটামুটিভাবে দক্ষিণ ভারত উত্তর ভারত জয়ের পরবর্তীকালে আটবিক রাজ্য মানে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল পর্যন্ত জায়গা, সেই জায়গাটির নাম ছিল আটবিক, সেটি জয় করছেন। এছাড়াও তিনি বিদেশি শক্তিদের সাথেও যুদ্ধ করছেন বলে অনেক জায়গায় বলা আছে। শ্রীলঙ্কার একজন তার সময়কালে শাসক ছিল মেঘবর্মন, ঠিক আছে, তিনি সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠিয়েছিলেন। এই ধরনের গল্প আমরা শুনতে পাই। তো মোটামুটিভাবে পরাক্রমশালী সর্বভারতীয় একজন শাসক হিসেবে আমরা সমুদ্রগুপ্তকে দেখতে পাচ্ছি। ওকে, তো সমুদ্রগুপ্তের সময়কালে সমুদ্রগুপ্তই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। প্রদেশের ভক্তি বিষয় ইত্যাদি ব্যাপার ছিল। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা সবই ছিল। এই সময়কালে যে মুদ্রাগুলো পাই তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট। একটার নাম অশ্বমেধ মুদ্রা, যেখানে অশ্বমেধ যজ্ঞের উল্লেখ পাচ্ছি, আর একটার নাম হচ্ছে বীণা বাদক মুদ্রা বা বীণা বাদনরত মুদ্রা, যেখান থেকে আমরা সমুদ্রগুপ্তের মোটামুটিভাবে যে সঙ্গীত প্রিয় যে ব্যাপার এবং তিনি বীণা বাজাতে ভালোবাসতেন সেই যে ব্যাপারটি সেটি আমরা উল্লেখ হতে দেখতে পাই। ওকে, এবং এই যে ডিটেলসগুলো এগুলো মোটামুটিভাবে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকে পাওয়া যায়, যেটা হরি সেন লিখছেন, তার সভা কবি ছিলেন। ওকে, এবং সেখানে তাকে কবিরাজ বা সর্ববিদ্যা বিনয় বলা হচ্ছে, কারণ সমুদ্রগুপ্ত নিজেও বীণা বাজাতে পারতেন, তিনিও সাহিত্যের সাথে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ ছিলেন। ওকে, তো সেই কারণে অশ্বমেধ যজ্ঞ করছেন, তিনি বাঘকে পরাজিত করেছিলেন, ব্যাঘ্র নিহন্তা এরকম উপাধি পাচ্ছেন। তো এই কারণে সমুদ্রগুপ্তকে মোটামুটিভাবে ভারতবর্ষের মানে সর্বশ্রেষ্ঠ রাজা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, সমুদ্রগুপ্তকে ভিনসেন্ট স্মিথ ভারতে নেপোলিয়ান বলেছেন, এটিও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা যে শাসকদেরকে পেয়েছিলাম তাদের একটু ডিটেলসগুলো বলে দিই, আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের উপাধি ছিল শকারি। ওকে, শকারি বা শক সংঘাতক। ওকে, তো শকারি কেন বলা হচ্ছে, কারণ তিনি শকদেরকে পরাজিত করেছিলেন, এই কারণে তাকে শকারি বলা হচ্ছে। এবং তিনি আরেকটি উপাধি পাচ্ছেন পরম ভাগবত। ওকে, পরম ভাগবত, তিনি বৈষ্ণব ধর্মের উপাসক ছিলেন বলে। আচ্ছা, চন্দ্রগুপ্তকে অনেক সময় বিক্রমাদিত্য হিসাবে তুলনা করা হচ্ছে। ওকে, তো এটিও একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা মাথায় রাখলে ভালো হয়। আচ্ছা, চন্দ্রগুপ্তের সময়কালী ইম্পর্টেন্ট ফ্যাক্ট, 399 খ্রিস্টাব্দে ফা হিয়েন ভারতে আসেন, যেটিও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ফা হিয়েন কখন ভারতে আসেন? চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়কালে। আর হিউয়েন কখন ভারতে আসেন? হর্ষবর্ধনের সময়কালে। ওকে, তো ফা হিয়েন ভারতবর্ষে আসছেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়কালে। আচ্ছা, এর পরবর্তী রাজা প্রথম কুমারগুপ্ত, তিনি প্রায় 40 বছর শাসন করছেন, স্টেবিলিটি দিচ্ছেন, তাকেও পরম ভাগবত ইত্যাদি উপাধি দেওয়া হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীকালে রাজা হিসেবে আমরা যাকে পাই তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত, যিনি হুনদেরকে পরাজিত করছেন। তো এটিও একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন বা এটিও একটি ইম্পর্টেন্ট জায়গা যেটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে।
এর পরবর্তীকালে অনেকেই শাসন করেছেন, পুরুগুপ্ত, বুদ্ধগুপ্ত, ভানুগুপ্ত, বিষ্ণুগুপ্ত ইত্যাদি ইত্যাদি। অনেক বইয়েতেই বিষ্ণুগুপ্তকে গুপ্ত বংশের শেষ শাসক বলা হয়। ওকে, তো গুপ্ত বংশের শেষ শাসক কে যদি প্রশ্নটি আসে, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে বিষ্ণুগুপ্ত। ওকে, তো এই মোটামুটি ডেসক্রিপশন, যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি বলার চেষ্টা করলাম। আচ্ছা, এবার গুপ্ত সাম্রাজ্য রিলেটেড আমরা 30টি মতো এমসিকিউ করব, তাহলে আমাদের আজকের ক্লাসটি সম্পন্ন হবে। আর আপনাদের সাজেশন থাকবে আপনাদের জন্য অবশ্যই যে টেক্সট বইগুলো ভালো করে পড়বেন। ক্লাস 8 থেকে 12-এর টেক্সট বইগুলো আগে কমপ্লিট করে নিয়ে প্রাচীন ভারতের জন্য একটি বই যদি পড়তে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হয়। সেটা রণবীর চক্রবর্তী হতে পারে, দিলীপ গঙ্গোপাধ্যায় হতে পারে, গোপালচন্দ্র সিনহা হতে পারে, জীবন মুখোপাধ্যায় হতে পারে, যে কোনো বই, একটি বই অন্তত পড়লে ভালো হয়। হ্যাঁ, নিজে যারা পড়ছেন তারা টেক্সট বই এবং বই পড়ার অভ্যাসটাকে তৈরি করুন। ওকে, টার্গেট করুন যে আমি এই 7 দিন বা 10 দিনে একটা বই থরলি পড়ব। কীভাবে বই পড়বেন, কীভাবে প্রিপারেশন নেবেন, এই ব্যাপারটি আমি আগের যে ভিডিওতে করেছি, এসএলএসটি এসএসটি কীভাবে প্রিপারেশন নেব, সেখানে বিস্তারিত বলা আছে কি বই পড়বো, কোন পার্টের জন্য কীভাবে পড়বো, সেই রিলেটেড অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা 30টি এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। ওকে, প্রথম ইম্পর্টেন্ট এমসিকিউ অবশ্যই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ কোন সম্রাটের সময়কালে সর্বাধিক উৎকর্ষতা লাভ করে? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ভারতে নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের যে বিজয়ের বিবরণ, এটি কোথা থেকে পাই? প্রয়াগ প্রশস্তি থেকে। চন্দ্রগুপ্ত দ্বিতীয় উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। গুপ্ত সাম্রাজ্যের প্রধান মুদ্রা কি? দিনার, যেটা স্বর্ণ মুদ্রা। গুপ্ত সাম্রাজ্যের প্রশাসনিক একক ভুক্তি মানে কি? ভুক্তি মানে প্রদেশ বা প্রভিন্স। মেঘদূতম কার লেখা? কালিদাসের লেখা। লৌহস্তম্ভ, আয়রন পিলার কোথায় পাওয়া গেছে? দিল্লিতে। গুপ্ত সাম্রাজ্যের সময়কালে শূন্যের ধারণা কে প্রবর্তন করেন? আর্যভট্ট। গুপ্ত সাম্রাজ্যে কোন ধর্ম প্রধান পৃষ্ঠপোষকতা পেয়েছিল? হিন্দু ধর্ম। অজন্তার গৃহচিত্রে কোন জায়গাটি বেশি মাত্রায় আছে? অবশ্যই চিত্রকলা, পেইন্টিং। ওকে, গুপ্ত সাম্রাজ্যের স্থানীয় প্রশাসনের প্রধানকে বা গ্রামের প্রধানকে? গ্রামিক। ওকে, চন্দ্রগুপ্ত প্রথম কোন রাজবংশের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল? লিচ্ছবি রাজবংশের সাথে। সমুদ্রগুপ্ত কোন যজ্ঞ করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কি? পাটলিপুত্র। কোন চীনা পরিব্রাজক গুপ্ত সাম্রাজ্যের সময় ভারতে আসেন? ফা হিয়েন। কোন গুপ্ত সাম্রাজ্যের গণিতজ্ঞ পৃথিবীর ঘূর্ণনের ধারণা দেয়? পৃথিবী ঘুরছে সূর্যের তার দিকে, এটি কে বলেছেন? আর্যভট্ট। প্রধান রাজস্বের উৎস কি ছিল? ভূমি রাজস্ব বা কৃষিকর। নবরত্ন কার সময়কালে পাওয়া যাচ্ছে? না, নবরত্ন হচ্ছে 9 জন পণ্ডিত। ঠিক আছে, 9 জন পণ্ডিতের ধারণাটিও খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে, যেটি আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এর পরবর্তীকালে আমি যে প্রশ্নটি পাচ্ছি, গুপ্তযুগের বিখ্যাত মন্দির দশাবতার মন্দির দেওঘরে। সমুদ্রগুপ্তের মুদ্রায় কোন প্রতীক তার সঙ্গীত প্রিয়তার উল্লেখ করে? সেটা হচ্ছে বীণা বাদকরত যে মুদ্রা, সেটি তার সঙ্গীত যে প্রেম, তার উল্লেখ করছে। ওকে, এটিও ইম্পর্টেন্ট একটি ফ্যাক্ট, যেটা আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, যেটি মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে গুপ্ত সাম্রাজ্যে কোন গণরাজ্য পরাজিত হয়? মালব, জয়ধেয়, এই যে গণরাজ্যগুলো, এইগুলোকে তিনি পরাজিত করেছিলেন। তো অবশ্যই এক্ষেত্রে উত্তরটি হচ্ছে মালব। ওকে, মালব হচ্ছে এক্ষেত্রে উত্তর। তো এই জায়গাটিও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর যে জায়গাটি মাথায় রাখা উচিত সেটা হচ্ছে কি না, বেশ কিছু গ্রন্থের নাম এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট, আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে গুপ্ত সময়কালে বেশ কয়েকটি গ্রন্থের রচনা হয়েছিল। অবশ্যই হরিসেনের কথা সকলেই জানেন, হরিসেন এলাহাবাদ প্রশস্তি লিখছেন। পাশাপাশি আমরা শূদ্রক মৃচ্ছকটিকম লিখছেন এই সময়কালে। বিষ্ণু শর্মার পঞ্চতত্ত্ব পাচ্ছি, বাৎসায়নের কামসূত্র পাচ্ছি এই সময়কালী। কামন্দক নীতিসার লিখছেন, নারায়ণ লিখছেন হিতোপদেশ। ওকে, এই সময়কালই এগুলো পাচ্ছি। কালিদাসের লেখা, কালিদাসকে ভারতে শেক্সপিয়ার বলা হচ্ছে। মেঘদূতম, কুমার সম্ভবম, রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, বিক্রম বর্ষীয়, অভিজ্ঞানম শকুন্তলম, কৌন্তল কৌন্তলেশ্বর দ্বৈত, এই গ্রন্থগুলো এই সময়কালে পাচ্ছি। আর্যভট্ট, তিনিও আর্যভট্টিয়ম, সূর্য সিদ্ধান্ত, এই বইগুলোই লিখছে। বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ জাতক, বৃহৎ সংহিতা, এই বইগুলি লিখছেন। ওকে, তো প্রথম ভাস্কর বা ভাস্কর, তিনি গণিতে বিশেষজ্ঞ ছিলেন। তো এই জায়গায় চিকিৎসা শাস্ত্রে আমরা সুশ্রুত এবং চরককে পাচ্ছি।
মোটামুটিভাবে এই টেক্সটগুলোর নামও একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ টেক্সটের নাম থেকেও অনেকাংশে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু থাকবে। ওকে। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্য কেন পতন হয়েছে? অনেকে মনে করেন হুন আক্রমণ। এই ৪ টি ইম্পোর্টেন্ট জায়গা, সবগুলোর কারণেই গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছে। কিন্তু হুন আক্রমণ থাকলে হুন আক্রমণকে আমাদের উত্তর করতে হবে। আচ্ছা, হুনদের বিরুদ্ধে সফল হয়েছিলেন কে? স্কন্দগুপ্ত। ওকে, হুনদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কুমারগুপ্ত, কিন্তু সফল হচ্ছেন কে? স্কন্দগুপ্ত। ওকে। বিষয় বলতে কি বোঝানো হচ্ছে? বিষয় মানে জেলা। ধাতুবিদ্যার প্রমাণ দিল্লির লৌহস্তম্ভ, সেখানে লোহার আমরা প্রচলন দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কার সাথে কূটনৈতিক সম্পর্ক কোন রাজা ছিল? সমুদ্রগুপ্তের। মেঘবর্মন বলে একজন, তিনি দূত পাঠাচ্ছেন, যেটি বললাম। আচ্ছা, মুদ্রা রাক্ষস কে লিখেছেন? নাটকটি বিশাখা দত্ত। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ডেভেলপমেন্ট, সেটা আমরা কোন সময়কালে দেখতে পাই? নালন্দা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট হচ্ছে কুমারগুপ্ত প্রথম, তার সময়কালে দেখতে পাই। তো এই প্রশ্নগুলি অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা ইউনিট 1 শেষ হলে আমরা 200টি প্রশ্নের ব্ল্যাকবোর্ড সিরিজ শুরু করছি। তো সেটিও আপনারা অবশ্যই দেখবেন, মক টেস্ট এবং ইম্পর্টেন্ট 200টি প্রশ্ন, তার পাশাপাশি প্রশ্নগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। তো আমরা 10টা ভিডিও করব, যেখানে 10 × 200 প্রায় 2000টি প্রশ্ন আপনারা এই ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবেন, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, গুপ্ত সাম্রাজ্যের থেকে আমি কিছু টেক্সটের নামও এখানে লিখে দিয়েছি, কারণ বইয়ের নাম থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকে অনেক অংশেই। তো এই বইগুলোর নামগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। দ্য গুপ্তা এম্পায়ার বইটি কে লিখেছেন? রাধা কুমুদ মুখার্জি। দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়া, দ্য গুপ্ত পিরিয়ড কার লেখা? আর সি মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার। আচ্ছা, দ্য ক্লাসিক্যাল এজ আ স্টাডি ইন ইন্ডিয়ান হিস্ট্রি, রাধা কুমুদ মুখার্জি। দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি কার লেখা? রমেশচন্দ্র মজুমদারের সম্পাদিত বই। গুপ্ত আর্ট, আর স্টাডি অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, জে.সি. হার্লে। অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু দ্য গুপ্তাস কার লেখা? কে নীলকান্ত শাস্ত্রী। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এ.এল. ব্যাসাম। দ্য গুপ্তা পলিটি, ভি. রামাচন্দ্র দীক্ষিত। এই বইগুলির নামও আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ বইয়ের নাম, সময়কাল, কোন রাজার সময়কালে কি ঘটছে, এবং টেক্সটের নাম, কার কোনটি লেখা, এই জায়গাগুলি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময়ই প্রশ্নের ক্ষেত্রে দেখা যায়। তো মোটামুটিভাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই। যারা ক্লাসটি শুনছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ। যারা করেননি, অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন। আমরা এসএলএসটি এসএসসি ফ্রি প্রিপারেশন করার চেষ্টা করব, কোনো কোচিং ছাড়া, নিজেরা পড়ে, ইউটিউব ভিডিওগুলো দেখে, টেক্সট বই পড়ে, নিজেরা পড়ে আমরা প্রিপারেশন নেব পজিটিভিটির সাথে, এবং সফলতার সাথে আমরা এই পরীক্ষাটা উত্তীর্ণ হওয়ার জন্য এগিয়ে যাব। ওকে, তো সকলকে শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ।